কি লেখা আছে চ্যাপ্টারের নাম দেখো, ধারকত্ব ও ধারক। ঠিক আছে, ব্যাপারটা বোঝো ভালো করে। চলো আগে একটা এক্সাম্পল দিয়ে আসি। হ্যাঁ, পুরো ফোকাস করো 100%। দেখো, ধরে নাও এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে, এটা অন্য আরেকটা বস্তু আছে। দুটো বস্তুর সাইজ শেপ নিশ্চয়ই এক নয়। এটা আছে তোমার আয়তকার, সাইজটা বড় আছে, এটা বর্গাকার, সাইজটা ছোট আছে। দুটোই কিন্তু বস্তু আছে, বা এটা একটা পরিবাহী মনে করো, এটা পরিবাহী দুটোই। এবার আমি বাইরে থেকে এখানে কি দিলাম, আমি তাপ দিলাম। কি দিলাম? তাপ দিলাম। একে আমি বাইরে থেকে তাপ দিলাম। যদি আমি দুজনকেই বাইরে থেকে তাপ দিই, তাহলে এর তাপমাত্রা বাড়বে কি বাড়বে না? বাড়বে। তাহলে এর তাপমাত্রা বৃদ্ধি হবে। এর তাপমাত্রা বাড়বে। ঠিক একদম সেম ভাবে আমরা কি করলাম, এইরকম দুটো পরিবাহী নিয়েছি। এই একটা পরিবাহী আর এই একটা পরিবাহী। দুটো পরিবাহীকে আমি বাইরে থেকে আধান দিলাম। কি দিলাম? আধান। তাহলে এখানে যেমন তাপ দিলাম, তাপমাত্রা বেড়ে গেল। এখানে তাপ দিলাম, তাপমাত্রা বেড়ে গেল। এখানেও আধান দিলাম, তো কি বাড়বে? বিভব বাড়বে। কি বাড়বে? বিভব। আধান তো বাড়বেই, বিভবটাও বাড়াবে, বিভব বৃদ্ধি হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তার মানে তাপটাকে তুলনা করছি আধানের সঙ্গে, আর তাপমাত্রাকে তুলনা করছি বিভবের সঙ্গে। তার মানে কোথাও না কোথাও তোমার একটা মনে হচ্ছে তাপটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির কারণ। তাহলে এখানেও স্যার বিভব বৃদ্ধির কারণ কি? আধান। তাহলে আধান যত বেশি তত বেশি বিভব, আধান যত কম তত কম বিভব। বুঝে গেলে? তাহলে তাপ বাড়ালে যদি তাপমাত্রা বাড়ে, তাপ যদি কমাতাম তাপমাত্রা কমতো। এখানে আধান বাড়াচ্ছি, বিভব বাড়ছে, আধান কমালে বিভব কমতো। কেমন সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে কোথাও না কোথাও যদি আমি কিউটাকে যদি আমি বাড়াই, তাহলে ভিও বাড়বে, কিউ কমালে ভিটা কমবে। তা কেমন সম্পর্ক? সরল। এইটা নীতির উপর দাঁড়িয়ে আছে পুরোটা চ্যাপ্টার, ধারকত্ব ও ধারক। এবার স্যার জিনিসটা কিরকম খুব ভালো করে বুঝো শিক্ষার্থী বন্ধুরা, আগে বুঝে নাও, তারপর লিখবে, লেখার টাইম দেব। এখন গল্পটা হচ্ছে স্যার ধারকত্ব ব্যাপারটা কি, একটু স্যার গায়ের মানে গ্রামের ভাষায় বললে ভালো হয়। চলো ঠিক আছে বলছি। ধারকত্ব মানে হচ্ছে ওর মধ্যে কতটা ক্ষমতা আছে ধরে রাখার। কাকে? আধানকে। যেমনি আমি যদি বলি এটা একটা বস্তু আছে, এটা একটা বস্তু আছে, তোমরা দেখে বলো তো কোন বস্তুটার তাপ নেওয়ার ক্ষমতা বেশি আছে? বড়টার। ধারকত্ব ব্যাপারটা আর কিছুই নয়, এই দুটো অবজেক্ট কতটা পরিমাণ ধারণ করতে পারছে আধানকে। মানে ধরে নাও এখানে আমি বিভব বৃদ্ধি করছি 1 ভোল্ট, এখানেও আমি বিভব বৃদ্ধি করছি 1 ভোল্ট। যখনই বিভব তুমি বাড়াবে কি লাগবে? বাইরে থেকে চার্জ লাগবে। তাহলে এই চার্জ একেও দিচ্ছি, একেও দিচ্ছি, তো কার বেশি মানে চার্জ লাগবে? একে, কারণ এর যেহেতু অনেকটা জায়গা আছে, তার মানে নিশ্চয়ই এই বস্তুটার ধারণ ক্ষমতা বেশি, এর অনেক কম। তাহলে সমান পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে বস্তু যত বেশি পরিমাণ আধান গ্রহণ করতে পারবে বা ক্ষমতা দেখাবে, তার বেশি কি তত ধারকত্ব। তাহলে ধারকত্ব কিছুই না, এটা একটা ধর্ম। ঠিক আছে, যার সাহায্যে আমরা বলতে পারি যে বিভব মাত্র আমি 1 ভোল্টেজ বাড়াবো, যতটা পরিমাণ আধান লাগছে সেই আধানের পরিমাণটাকে আমরা বলবো ওই পরিবাহীটার বা ওই বস্তুর ধারকত্ব। বোঝা গেল? ধারকত্ব মানে মনে করো পেটে খিদে পেয়েছে, যার যত বেশি শরীর বড় তার তত বেশি খিদে, সে তত বেশি খাবার নিতে পারবে, খাবার মানে আধান নিতে পারবে। আর পেটটা ভরছে মানে কি ভোল্টেজ বাড়ছে। কথা বুঝলে কি বুঝলে না? এরকম ব্যাপারটা। তার মানে না না, ওর সাইজ শেপ ছোট আছে, মানে ও একটু মানে শরীরের মানে যে গঠন সেই হিসাবে পেটটাও ছোট হবে, তো ওর নিশ্চয়ই পেটের যে আয়তনটা কম হবে। ঠিক আছে,
তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আহ, একক পরিমাণ বিভব বৃদ্ধি করতে যতটা আধান দরকার সেই আধানটাই হচ্ছে ওই পরিবাহীর ধারকত্ব। এটা ধর্ম। তো এখানে তো সে ধারকত্ব দেখতে পাচ্ছি না, তখন সেই ধারকত্বটা আর কিছুই না, এই যে আছে প্রপোর্শনাল চিহ্ন, এটাকে তুলে দিয়ে কি লাগে, একটা ধ্রুবক লাগে, সেটা হচ্ছে কি কিউ ইকুয়াল টু সি ভি। এই সিটাকে বলি আমরা ধারকত্ব। হ্যাঁ, কে বলছে ক্যাপাসিটি? ভেরি গুড। আরে বাবা, ক্যাপাসিটি মানে তো বোঝাচ্ছে কতটাও ধারণ করছে। এই রুমটার ক্যাপাসিটি কত? রুম যত বড় ক্যাপাসিটি তত বেশি, রুম যত ছোট ক্যাপাসিটি কম। এখানে হয়তো ক্যাপাসিটি আছে মনে করে ধরো নাও 20 জনের, তাহলে এর ক্যাপাসিটি 20। তো এইরকম এর ধারকত্ব বেশি, ধারকত্ব কম। এই ক্যাপাসিটিকে ইংলিশ, সরি, ধারকত্বকে ইংলিশে বলে ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই সিটা হচ্ছে সি ফর ক্যাপাসিটি। তাহলে এবার যদি বলা হয় এখান থেকে এই যে সিটা আছে এর মান কার কার উপর নির্ভর করে, মানে ওর যে ধারকত্ব ধারণ করার যে ক্ষমতা কার কার উপর নির্ভর করবে, তোমরা ইজিলি বলতে পারবে না। তোমরা বলবে স্যার প্রথমত এর সাইজ, সাইজ আকার যাকে বলি আমরা। আর কি বলতে পারবে? ক্ষেত্রফল কত বেশি, এই যে তলের যে ক্ষেত্রফল, যত ক্ষেত্রফল বেশি তত বেশি ধারকত্ব থাকবে, যত কম ক্ষেত্র তত কম ধারকত্ব। আর কি বলতে পারবে? হ্যাঁ, আকার, আকার বড় হলে ধারকত্ব বেশি, আকার কম হলে ধারকত্ব কম। দুটো পয়েন্ট পেয়ে গেলে। আর কার উপর ডিপেন্ড করে? তোমরা এটা বলতে পারবে এই বস্তুটা কোন মাধ্যমে রাখা আছে, শূন্য মাধ্যমে রাখা আছে নাকি বায়ু মাধ্যম রাখা আছে, নাকি কোনো একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক জ্যেষ্ঠ কোনো মাধ্যমে রাখা আছে, এদের উপর কিন্তু নির্ভর করে। এটা আমরা আরো ভালো করে আলোচনা করব একটু পরেই, চিন্তার কোনো কারণ নাই। বুঝে যাও, একদিক থেকে বুঝে যাও, ঠিক আছে? তো দেখো, তাহলে এখান থেকে তোমরা এবার এই ধারকত্ব যে আছে খুব ধ্যান দিয়ে বোঝো কিন্তু। তোমরা এটা যাওয়ার আগে তোমরা একটুখানি আমাকে বলো, এটা কাজে লাগবে। হ্যাঁ, তোমরা আমাকে বলবে আধানকে, এই যে আধান, আধানকে আমরা কি দিয়ে লিখি? একে আমরা কিউ দিয়ে লিখি, কিন্তু এর একক কি? কুলম। এসআইতে এটা আসছে এখানে, দেখা যাচ্ছে তো নাকি? দেখা যাচ্ছে তো নাকি এই লেখাটা? ওকে। আধানকে লিখি কিউ দিয়ে, চার্জ কি? সি ফর কুলম। এই সি আর এই সি, ও মাই গড, করে ফেলো না আবার, তাহলে সব বেকার হয়ে যাবে আবার। যখন কিউ ইকুয়াল টু সিভি লেখা আছে তো সিটা ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটি বা ক্যাপাসিটেন্স। শোনো মন দিয়ে, এবার বলো বিভব। এই বিভবকে আমরা লিখি ভি দিয়ে, এককটাও ভি বলা হয় ভোল্টেজ। ফাইন। আর কি থাকলো পরে? আরেকটা হচ্ছে ধারকত্ব। আচ্ছা, আমি বলে দিচ্ছি এই ধারকত্বের একক কি। এই সি আছে, এর একক হচ্ছে কি? ফ্যারাড। হুম, ফারাদ বলো না আবার, ফ্যারাড। হ্যাঁ, এটা হচ্ছে ফ্যারাড। এটাকে শুধুমাত্র এফ দিয়েও লেখা হয়, ক্যাপিটাল এফ। ফাইন। তো এবার গল্পটা হচ্ছে স্যার, তাহলে সি মানে কি? ধারকত্ব। তাহলে ধারকত্বকে সি দিয়ে লেখা হয়, কিন্তু এককটা হচ্ছে কি? এফ। কথা বুঝলে কি? যেটা ধারকত্ব বা ক্যাপাসিটেন্স, ওকে মানে সি দিয়ে লিখি, কিন্তু এককটা কি বলো? এফ। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমাকে যদি বলে এই সি এর একক কি? ফ্যারাড, এফ লিখে দিয়েছে, এটা কোন একক? এসআই একক। সি যে ইএসইউ, ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা স্ট্যাট ফ্যারাড। চলো ওটাও বলে দিচ্ছি, স্ট্যাট ফ্যারাড একে লেখা হয়। ওইটা একটু কি লিখবো? এটা স্ট্যাট ফ্যারাড, ঠিক আছে, কোনো ব্যাপার নাই। বা শুধুমাত্র ইএসইউ বললেও সমস্যা নয়, ইএসইউ বিভব বললেও সমস্যা নেই। মোটামুটি হয়ে গেছে ক্লিয়ার। তাহলে সি এর একক পেয়ে গেলাম। এবার সি এর রাশিটা কিভাবে লিখবো? চলো এটা আমি একটু মিটাচ্ছি একটু। দেখো, হ্যাঁ, আমরা কি পেলাম? কিউ ইকুয়াল টু কি পেলাম? সিভি। এটা একটু মুখস্থ রাখবে। হ্যাঁ, বারবার আলোচনা করলে পরে এমনি মনে থেকে যাবে, কিউ ইকুয়াল টু সিভি। তো এবার যদি এখান থেকে সি এর মান বের করি তাহলে বলবে কিউ বাই ভি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। এবার
আমরা এখন দেখে নেব যে এসআই পদ্ধতিতে আমরা কি করে এই দেখো সি এর তো তোমরা বললে একক কি বললে ফ্যারাড বললে তো এই যে ফ্যারাড বললে তাহলে আমরা বলতে পারি যে 1 ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 1 কুলম বাই 1 ভোল্ট লিখতেই পারি। তাহলে আমি যদি বলি এই সি মানে ক্যাপাসিট্যান্সের একক কি ফ্যারাড, তাহলে 1 ফ্যারাড কাকে বলবো বা 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স কাকে বলবো, তা কি বলবে কোনো একটা পরিবাহীর বিভবকে যদি 1 ভোল্ট বৃদ্ধি করা হয় তাহলে যদি 1 কুলম আধান লাগে তাহলে সেইটাকে আমরা বলবো সেই বস্তুর যে ক্যাপাসিট্যান্স তাকে বলবো 1 ফ্যারাড ক্যাপাসিট্যান্স। আবার বলছি কোনো বস্তুর ক্যাপাসিট্যান্স 1 ফ্যারাড বলতে কি বোঝো, তাহলে তুমি কি করবে সিম্পলি এই যে ফর্মুলা সি ইকুয়াল টু কিউ বাই ভি, এখানে বলবে কি 1 ভোল্ট এন্ড 1 কুলম, তার বলবে কোনো পরিবাহীর 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে যদি 1 কুলম আধান দরকার পড়ে তাহলে সেই পরিবাহীটার ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স হচ্ছে 1 ফ্যারাড। বুঝে গেছো ব্যাপারটা? সমস্যা? তাহলে ওই বস্তুটার যে ধারকত্ব সেটা হচ্ছে 1 ফ্যারাড। টান জাস্ট এতটুকু মনে রাখলে ভাষা নিজে নিজেই বেরিয়ে যাবে। ঠিক আছে, আমরা তো আর সাহিত্য পড়ছি না যে ভাষা সুন্দর হতে হবে, মোটামুটি ঠিকঠাক লিখতে পারলেই মার্কস ফুল। এবার বলছে এই যে স্যার এককটা আমরা লিখলাম না যে এই যে এফ বলছি মানে ফ্যারাড, 1 ফ্যারাড মানে 1 কুলম বাই 1 ভোল্ট বোঝে তো, এই 1 ফ্যারাডের মানটা না অনেক বেশি। মানে আমি যদি বলি কোনো একটা ক্যাপাসিটার আছে, দেখো যে ধারক মানে কি যে ধারণ করছে, যে পরিবাহীটা আছে ধারক, আর ধারকত্ব হচ্ছে ওটা ওর ধর্ম। আমি তার এই যে ধারককে বলে ক্যাপাসিটার আর ধারকত্ব ক্যাপাসিটেন্স বা ক্যাপাসিটি। তো এবার আমি তোমাকে বললাম যে একটা ধারকের ধারকত্ব 1 ফ্যারাড, এই মানটা কতখানি বড় মান, বুঝলে অনেক বড় মান, এই মানটা অনেক 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 বড় মান, এটা আমরা একটু পরে প্রমাণ করব। তো যাই হোক, তো এই জন্য আমরা ফ্যারাডের যে এককটা সবসময় ফ্যারাডে রাখবো না, আমরা মাইক্রো, ন্যানো, পিকো এরকম মানগুলো ধরবো। কেন? কারণ প্রথমেই বললাম 1 ফ্যারাড মানটা অনেক 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 বেশি, সেজন্য আমরা 1 ফ্যারাড কখনো ইউজ করব না। তাহলে ফ্যারাড ইউজ না করে আমরা কি ইউজ করবো, মাইক্রো আর পিকো। তোমরা জানো যে 1 মাইক্রো ফ্যারাড এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার কত বলো -6 ফ্যারাড, ঠিক আছে। আর 1 পিকো ফ্যারাড 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড বা 12 ফ্যারাড, ঠিক আছে। যদি বলি 1 ন্যানো ফ্যারাড 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। বুঝতে পারছো কি পারছো না? তো এইরকম ভাবে আমরা ছোট ছোট এককগুলো আমরা নেব। ন্যানো কা 9, ঠিক আছে। তাহলে আমরা সবসময় মনে রাখবো এভাবে মানগুলো, ঠিক আছে। একটা ছোট্ট কথা বলি, গল্পটা হচ্ছে তোমরা এখন 12-এ পড়ছো, দেখো এই যে ক্লাস 11 আর ক্লাস 12 এই দুটো ক্লাসের জন্য সময়টা খুবই সংকীর্ণ। এত সংকীর্ণ সময়, এই 2 বছর কখন যে কেটে যায় ধরা খুব কঠিন, খুব মুশকিল। এই সময়টা খুব সীমিত বলেই বাবা মারা কি ভাবে যে সন্তানদের এই টিউশনে যেতে আর আসতে সময় লেগে যাবে, এর থেকে বেটার হবে ওই যেখানে টিউশনটা আছে পাশাপাশি একটা রুম নিয়ে দিল, জাস্ট যাবে আর আসবে, এসে পড়বে সারাক্ষণ বলে রুমটা দেয়। কিন্তু ছেলেপেলে কি করে, এখানে শুধু ঘুমায়, শুধু ঘুম, তো লস হচ্ছে উল্টো। তো সেই জন্য এই 2 বছর যেহেতু সময়টা খুবই সংকীর্ণ সময়, এই জন্য বলছি এই সময়টাকে ভালো করে কাজে লাগাও। এই রেজাল্টটা তোমাকে ঠিক করে দেবে তুমি কি করবে না করবে একদম। তার মধ্যে এটা তোমাদের টাইম তো পার হয়ে গেছে, একটা মাত্র পড়ে আছে ক্লাস 12, তার মধ্যে কত সময় কেটে গেছে আবার। হ্যাঁ, তো সেই জন্য বলছি দুনিয়ার সব কিছু উল্টে যাক, দুনিয়ার সব কিছু উল্টে যাক, কিন্তু এটা যেন না স্টপ হয়ে যায়। তো সময় যখন খুব যখন দেখো একদম লিটিল টাইম আছে পরে, তো সেই জন্য কী করবে তোমরা কিছুই না, যা সব কিছু ভুলে গিয়ে এখন শুধুমাত্র পড়াশোনা, জাস্ট স্টাডি। দেখো কতক্ষণ পড়ো না, বললো স্যার কতক্ষণ অন্য কাজগুলো করবো, সারাক্ষণ পড়বে, এর মাঝে অন্য কাজ বেরিয়ে যাবে একটু একটু করে,
বুঝলে? শোনো, আমি বলবো সারাক্ষণ পড়াশোনা এর মাঝে অন্য কাজ। শোনো, সারাক্ষণ পড়াশোনা মাঝে কোনো কাজ, মাঝে বার করে কাজ, মানে ওই কাজের মাঝে পড়াশোনা না, পড়াশোনার মাঝে একটু কাজ হয়ে যাবে হালকা পাতলা। কথা ক্লিয়ার না? ক্লিয়ার? হ্যাঁ, না হলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। আর এই সুযোগটা জীবনে একবারই আসে, একবারই আসে জীবনে, ঠিক আছে? হ্যাঁ, সবারই জীবনে একবারই আসে, ঠিক আছে? তাহলে কথা আশা করি ক্লিয়ার। তাহলে এখন বাড়ি যাবে, চুপচাপ কাজ কি পড়তে বসবে, দেখবে পড়তে পড়তে অনেক বেলা হয়ে গেছে, ও হ্যাঁ খেতে হবে, খেতে ভুলে গেছিলাম, খেয়ে নিলে মাঝখানে আবার ফের পড়ছো, ওহো ওটা একটু টিউশন নিয়ে পড়া একটু দেখতে হবে, একটু দেখে নিলে মনে করো, ফের পড়ছো মানে নিজের পড়া পড়ছো। খেলাধুলা এখন অফিস রাখো না, একটা বছর কি আছে, কোনো সমস্যা নেই, এখন শুধু পড়াশোনা করো, ঠিক আছে? আমার মতে শোনো, যেদিন তোমার মনে হবে সন্ধেবেলা 6টার সময় পড়তে বসলাম, 6 PM পড়তে বসলাম, আর কখন যে ভোর 3টা বেজে গেছে বুঝতেই পারিনি, এটাই হচ্ছে পড়াশোনা, এটাই পড়াশোনা। অন্য বিষয় পড়ো, সাবজেক্ট চেঞ্জ করে দাও, সাবজেক্ট চেঞ্জ। যখন ফিজিক্স পড়তে পড়তে বোরিং মনে হচ্ছে, কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রি বোরিং, ম্যাথস পড়ো, ম্যাথস বোরিং, ইংলিশ পড়ো, ইংলিশ বোরিং, বাংলা পড়ো, বাংলা বোরিং, ফির আবার ফিজিক্স শুরু করো, তখন ঘুমাতে যাবে, ঠিক? ওকে ফাইন। দেখো তো এবার আমরা যে পেলাম C=Q/V, এই C=Q/V থেকে তোমরা যেটা জানলে যে 1 ফ্যারাড মানে হচ্ছে 1 কুলম্ব বাই 1 ভোল্ট, পেলে তো? এবার আমরা এই যে এসআই একক পেলাম এবং সিজিএস পেলাম, এই এসআই ও সিজিএস এককের মধ্যে আমরা সম্পর্ক বের করব, ঠিক আছে? তো তোমরা বলো এসআই থেকে 1 ফ্যারাড, এবার কি করব আমরা সিজিএস কে কনভার্ট করব। তো বললো 1 কুলম্ব আছে না, 1 কুলম্ব এর মানে কত স্টেট কুলম্ব, এর মানে কত স্টেট কুলম্ব? ভেরি গুড 3 × 10⁻⁹ এএসইউ কুলম্ব স্টেট বা স্টেট কুলম্ব লেখা যায়, ঠিক? নিচে বলো 1 ভোল্ট কত ইএসইউ বিভব, 1/300, 1/300 ইএসইউ ভোল্ট, এটাও ইএসইউ কুলম্ব অ্যাকচুয়ালি। তাহলে দেখো কত হচ্ছে, 3 × 10⁹ গুণ কত 300, এটা উল্টে যাবে উপরে কেন? অঙ্ক যখন করাবো তো ঠিক পারবে, আগে কনসেপ্টটা বিল করা দরকার, অঙ্ক করাবো যখন করাবো, চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, তো এটা 300 গুণ হয়ে গেল, এর নিচে ভাগ ছিল, উপরে একটা গুণ হয়ে গেল। আর এটা কি বলো, এটা হবে কি, যেহেতু ফ্যারাডটা আমরা নিয়ে যাচ্ছি সিজিএসে, তখন এর যে এককটা হবে কি বলো, স্টেট ফ্যারাড, স্টেট ফ্যারাড। তাহলে বলো তো এখানে দেখো, লক্ষ্য করো 3 × 10⁹ আর এই লেখা যাবে 3 × 10² লেখা যাবে, 10² মানে কত 100, 100 3 300, ঠিক? তাহলে কত হলো দেখো, 3 3 কত 9, আর 10 পর কত হলো 11। তাহলে 1 ফ্যারাডের মান হচ্ছে এত স্টেট ফ্যারাড, বুঝতে পেরেছ? লিখবে, লিখে নাও। এবার এখান থেকে তোমাকে যদি বলা হয় যে 1 মাইক্রো ফ্যারাডের মানটা সিজিএসে বের করো, বা 1 কি বলে যেন বলো, পিকো ফ্যারাডের মানটা বের করো সিজিএসে, পারবে না বের করতে? চলো আমি যদি বলি 1 মাইক্রো ফ্যারাড, কত ফ্যারাড বলো, 10⁻⁻6 ফ্যারাড, আর 1 ফ্যারাড মানে কত, এটা গুণ করতে দেবো, তাহলে কত হলো বলো, 10⁻⁻6 × 9 10⁻11 স্টেট ফ্যারাড। ক্লিয়ার? দেখো তো 9 আছে এখানে, -6 আর 11 কত হবে তাহলে বলো, 5, কারণ যেহেতু মাইনাস আছে বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা পেলাম 1 মাইক্রো ফ্যারাডের মান। যদি বলি 1 পিকো ফ্যারাড, দেখাও বের করে,
পিকো, তাহলে -12 হয়ে যাবে। তাহলে কত 10⁻12 ইন্টু 9 ইন্টু কত 10⁻11, তাহলে 9 ইন্টু 10 কত বলো -1। ভেরি গুড, স্টেট কারেক্ট। তো 9/10 তার মানে ভেরি গুড। ধারকত্বের মাত্রা বের করে নি, হ্যাঁ ছেড়ে দিচ্ছে। দেখো ধারকত্বের মাত্রা, তো ধারকত্ব মানে কি সি এর মাত্রা, এই যে সি এর মাত্রা, সি মানে কি Q/V, তো কিউ এর যে মাত্রা আর ভি এর যে মাত্রা পুট করলে পেয়ে যাবো। তো কিউ মানে কি আধান, তো কিউ আমি জানি, কিন্তু ভি এর মাত্রা আমি জানি কি, ভি এর মাত্রা জানি না, কিন্তু ভি কে আমি বুদ্ধি করে বের করব অন্য কোনো ফর্মুলা থেকে। তোমরা জানো যে ডাব্লিউ ইকুয়াল টু কি QV, বলে না আজকে, তো এখান থেকে ভি কত তাহলে বলো ডাব্লিউ বাই, তাহলে ভি হচ্ছে W/Q, তাহলে কত বলো, এই কিউটা উপরে উঠে যাবে না, Q²/W। কিউ মানে কি আইটি, ভেরি গুড। স্কোয়ার আছে তো স্কোয়ার দেবো তাহলে, ঠিক। আর ডাব্লু মানে কি কাজ, কাজ মানে জুল, জুল মানে mL² T⁻², ঠিক। একটু গুছিয়ে নাও, তাহলে দেখো উপরে হচ্ছে I², আর এখানে T⁻², আর এখানে কত হচ্ছে প্লাস T⁻4 হবে, তাহলে এমটা উপরে হবে ইনভার্স, আর এল হবে -2। হয়েছে ক্লিয়ার? থাক আজকে এখান থেকে তাহলে নাকি, নেক্সট ডে আমরা বাকিটা শুরু করাবো, হ্যাঁ।